আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ব্যতিক্রমী একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার সবচেয়ে বড় গুণ যেটা, এই প্রতিষ্ঠানটা তোমরা দেখবে এই কথা, যেখানে কোনো পাঠ্যপুস্তক নেই। এটা সবচেয়ে মজার ব্যাপার যে কোনো পাঠ্যপুস্তক নাই। বরিশালের মতো একটা মফস্বল শহরে এইরকম শুধুমাত্র রেফারেন্স বই বা প্রবন্ধের বই দিয়া একটা বই দোকান চলা কঠিন অবস্থা। তারপর এরা এতটাই সাংস্কৃতিক মনস্ক যে তোমরা দেখো এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি আছে, পিছনে একটা ব্যানারের জায়গা আছে, বইয়ের জায়গা আছে, এবং এদের কিছু নিয়ম কানুন আছে। তো ওরা আমাদের এই জায়গাটা দেশে, এই জন্য আমরা খুবই খুবই কৃতজ্ঞ। কারণ বরিশালে এই পরিমাণ একটা স্পেস পাইতে হলে 10 টাকা দিতে হলে দিত। তো আমি এর আগে মিউজিয়ামের জায়গাটা ওরা ফ্রি করছে, এই জায়গায় যে কদিন আমরা চাই সেই কদিন আমরা বসতে পারবো। এরপর ওদেরকে আমরা বলছি যারা এর অর্গানাইজার, যে আমাদের আরও জায়গা আছে, ধরো এরপর যদি আমাদের ভালো লাগে এই অনুষ্ঠানটা তোমরা পছন্দ করো, এরপর অনুষ্ঠান হয়তো আমরা মুক্তিযোদ্ধা সংসদে করবো, সেজন্য আমার লোকজন আছেন, বললে তারা অ্যারেঞ্জ করবে। এখন তোমাদের আগ্রহটা কতটুকু, এইটা হলো মূল বিষয়। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না? গুরুত্বপূর্ণ তুমি লাগাইতে লাগাও, কোথায় লাগাবা? আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করছি এর সঙ্গে যে যতটুকু কথা বললাম এর সঙ্গে বরিশালের সম্পর্ক নাই, আবার আছেও, তোমরা বুঝতে পারছো। এটুকু মূল প্রসঙ্গে যাওয়ার আগের কিছু কথা। আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো এরকম নির্দিষ্ট কোনো বিষয় আমরা চয়েস করিনি, যদিও অনেক কথা লেখা আছে। এই জিনিসগুলো, যে জিনিসগুলো এখানে লেখা আছে, যাই হোক, এটা না, ওরা যে পোস্টারের কথা বলছিল সেখানে যেখানে লেখা আছে মানে নিজেদের স্বরূপ অন্বেষণ করা, বরিশালের নাম ঠিকানা, বরিশালের ইতিহাস, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, এইগুলা সব এক জায়গায় করা যাবে না, কিন্তু এটা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তো আজকে আমি ভাবছি যে তোমাদের সঙ্গে বরিশালের লেখালেখি প্রসঙ্গে আলোচনা করলে কীরকম হয়। বরিশালের লেখক, ঐতিহ্য, কারণ একটা জায়গার ইতিহাস, একটা জায়গার ঐতিহ্য প্রকাশ পায় একজন লেখকের লেখনের মাধ্যমে। তো আমরা চাইতেছি, আমি চাইতেছি বেসিক্যালি, ওরা ওরকম আমাকে কিছু বলে নাই, যে আজকে আমরা বরিশালের ইতিহাস বা বরিশালকে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত করার জন্য যারা এই ব্যাপারে কাজ করছেন বা যারা কিছু লিখছেন, পরিচিতি যেভাবেই হোক, আমরা তাদের কথা কিছু শুনি। এবং সবচেয়ে মজার কথা হয়েছে, আধুনিক বরিশালে যারা লেখালেখি করছেন, আজকে দুপুরে আমি রিপোর্টার্স ইউনিটে ছিলাম, তাদের আমি কি বলছিলাম যে আমি বাজি ধরে বলতে পারি, আমার ডাইন হাত বাজি রাখলাম, যে জায়গায় 10 জন লোক র্যান্ডম স্যাম্পল নেব, ও না ও না ও, এরকম 10 জন লোক বাংলাদেশের 5 জন সাহিত্যিকের নাম বলতে পারবে না এই মুহূর্তে। প্রথম বলবে হুমায়ুন আহমদ, তারপর বলবে ইমদাদুল হক মিলন, তারপর বলবে ধরে বাদ দেন, কোথায় দিয়েছেন এই বিয়ে। এটা হচ্ছে রিয়াল পিকচার। তাহলে আমরা কি, আমরা লেখাপড়া করছি না? আমরা লেখাপড়া করছি না দেখে আমরা কিছু জানছি না। আমাদের সবাই ধারণা এই জিনিস হলো পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস, এর উপরে কোনো অল্টারনেট। আমার প্রিয় রুহানি সেইখানে মিটিংয়ে বসে সেও যে টেপাটেপি করতেছে। আমি সংসদেও দেখছি, আমি ওকে দোষ দিচ্ছি না, আমার বাসাও তাই দেখি, একটা টিভি চলতে আছে, আমার মিসেস পাশে বসে, সে একজন পেশাদার মহিলা, সে একদিকে এইটা শোনে, একদিকে ওইটা শোনে। আমি জীবনে দেখি নাই বা শুনি নাই যে একটা লোক একই সময় 2টা বিষয়ে মনোযোগ দিতে পারে। এরা জানি কীভাবে পারে। আমার নাতি নাতনিরা দেখছি তাদের খাওয়াবার আগে এই জিনিস লাগে। তা আসলে এদের মূল জায়গাটা একটা সমস্যা। সবাই মনে করে যে এইখানে বোধহয় সব তথ্য আছে, কেউ তথ্য না দিলে এইটা তথ্য এখন পর্যন্ত বানাইতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। এআই কঠিন কঠিন শব্দ শুনি আমি, কিন্তু আসলে সেটা কি খুব কাজের জিনিস বললেও আমার মনে হয় না। যাই হোক, এগুলা তোমাদের পছন্দ হবে কি হবে না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যেহেতু বরিশাল তোমাদের পছন্দনীয় ব্যাপার, সেহেতু তোমরা আসছো বলে আমি মনে করতেছি। এখন আমরা যাই বরিশালের, যদি বিষয়টা তোমাদের পছন্দ হয় তাহলে আমরা ওই বিষয়ে আলোচনা করতে পারি। বরিশালের লেখালেখি, বরিশালে কারা লেখাচ্ছে, প্রাচীনকাল হইতে এই পর্যন্ত কারা আসছে। আমরা যদি বাংলা সাহিত্যের ইতিহাস দেখি, তোমরা নিশ্চিন্ত থাকো আমি কোনো সেমিনার বড় কঠিন কোনো কথা বলতে পারি না, আমরা জাস্ট এটা গল্পই করছি। বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার বয়স কত?
বাংলা ভাষার সেই আদিম বাংলা ভাষার চেহারা কী ছিল, সেই ভাষার সঙ্গে আমাদের কোনো পরিচয় আছে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি 2-4 লাইনে ওই আমলের বাংলা বলতে পারি, যেটা বলা মুশকিল, আমি পরবর্তী সময় হয়তো বলবো। এমনকি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন বাংলার 2-1টা লাইন বা 2-5 লাইন তিনি অনুবাদ করছেন, কিন্তু আমি যদি দুইটাই বলি, তোমাদেরও মনে হবে যে কোথায় যেন একটা অসঙ্গতি আছে, সেটা আমি পরে বলছি। তো সেক্ষেত্রে আমাদের যে চর্চার জায়গার অভাব আছে, সেটা আমার মনে হচ্ছে না। আমরা সবাই যদি এটা মনে করি, হ্যাঁ আমাদের চর্চার জায়গাটা উন্মুক্ত, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা সময় নির্ধারণ করবে। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে, আজকে থেকে 300 বছর আগে বরিশালের চেহারাটা কী ছিল, এইটা আমি এখন পর্যন্ত কোনো বইতে পাই না। এবং আমি বিনীতভাবে বলতেছি যে বরিশাল ইজ মাই ক্রেজ, বরিশাল ইজ মাই অবসেশন। অতএব এর বাইরে আমি খুঁজা পাইনি। এই লাইব্রেরিতে তোমরা যদি খোঁজো, তোমরা অন্তত 15-20টা বই আমার পাবা, যে বইগুলো আমি লিখছি। এটা বাহাদুরির কথা না, আমি এই সঙ্গে থাকতে ভালোবাসি, সেই কথাটা মনে করাই দিলাম। এখন দেখো বাংলা সাহিত্যের বয়স কত, আমরা যদি সেইখান থেকে ধরি, সম্ভবত 6ষ্ঠ শতকের আগে এই বাংলা কেন, ভাঙা বাংলা যেটা পুঁথিতে ব্যবহার হয়, যেটা প্রাচীন সাহিত্যিকরা করছেন, সেখানেও কিন্তু এই বাংলার চেহারা নেই। তাহলে কখন থেকে শুরু হয়েছে? আমরা ধরতে পারি যে 6ষ্ঠ শতক থেকেই মোটামুটি বাংলা চেহারার একটা ভাষা এই এলাকায় প্রচলিত হয়েছে। আচ্ছা, তখন এইখানে কারা ছিল, এই জায়গাটা ডমিনেট করছে কারা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কথাটা আমি আগেও বলছি, যেটা একটার সঙ্গে একটা এমনভাবে সম্পর্কিত যে মূল বিষয় থেকে অনেক সময় মনে হবে যেন আমরা অন্য বিষয়ে চলে গেছি। বাংলা ভাষার ওই সময়কালে যারা চর্চা করছেন, তার মধ্যে বাংলাদেশের প্রথম আমরা ধরতে পারি চন্দ্র গমিনের কথা। তোমরা অনেকেই হয়তো তার নাম শুনছো, চন্দ্র গমিন। অনেক ইতিহাসবিদ বলেন এই কথা যে চন্দ্র গমিন হয়েছে ওইরকম একজন বিখ্যাত লোক যার নামে চন্দ্রদ্বীপ হয়েছে। চন্দ্রদ্বীপ সম্পর্কে অনেক কথা, চন্দ্রদ্বীপে কীভাবে হয়েছে, চন্দ্রবংশীয় রাজা হয়েছে, দ্বীপমালা চন্দ্রের মতো ছিল এই। কিন্তু কোনো কোনো ইতিহাসবিদের ধারণা যে চন্দ্রদ্বীপটা চন্দ্র গমিনের নামে হয়েছে। এখন চন্দ্র গমিন যে ভাষায় তার কাব্য বা তার সাহিত্য রচনা করছেন, সেটা বাংলা কিনা তাও সন্দেহের ব্যাপার। এটা ঠিক 6ষ্ঠ শতকের সময় না, 6ষ্ঠ শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, এই 6ষ্ঠ শতকের যেদিন থেকে ডেট হয়েছে ওই দিন থেকে সাহিত্য চর্চা হয়েছে, ব্যাপারটা তো এরকমের না। সময় নেছে, অনেক সময় নেছে, কিছু পরিচালিত ব্যাপার আসছে, তারপর হচ্ছে। তো আমরা সঙ্গতভাবে ধরতে পারি যে 7ম শতক থেকে এটা শুরু হয়েছে। এরপর বাংলা সাহিত্যর এখানে প্রচুর বই আছে সাহিত্যের উপরে, তোমরা খুঁজলে দেখবা যে বাংলা সাহিত্যের ম্যাক্সিমাম রচনা হয়েছে, বাংলা সাহিত্যের আদি পুরুষ হিসেবে ধরা হয় মীননাথকে। মীননাথ, যার আরেক নাম হয়েছে মৎস্যেন্দ্রনাথ। আচ্ছা, এই নাথটার ব্যাপার একটু ব্যাপার আছে, তোমরা ইতিহাস চর্চা ডেফিনেটলি এটা করতে আসো, যে বাংলায় তখন ব্রাহ্মণ্যবাদটা চলতে আছে, এর সঙ্গে কন্ট্রাডিকশনটা হয়েছে বৌদ্ধ ধর্মের। বৌদ্ধরা একসময় সারা বাংলা ছাইয়ে গেছে, এখন ব্রাহ্মণ্যবাদ এবং বৌদ্ধবাদ এদের কন্ট্রাস্টে অসংখ্য লোকধর্ম তৈরি হয়েছে। আমি একটা বই লিখছিলাম বাংলার লোকধর্ম, সম্ভবত বাংলার লোকধর্মের উপরে বাংলা ভাষায় আর কোনো বই আমি দেখিনি, নট ইভেন ইন কলকাতা। এখানে আমি দেখাবার চেষ্টা করছি এই কথা যে এই এলাকায় বসবাসকারী যে লোকজন ছিল, তারা যে সবাই ব্রাহ্মণ্যবাদকে গ্রহণ করছে তা না, দ্রুত তারা বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকে পড়ছে। আবার বৌদ্ধ ধর্মকে মানিয়ে নিতে পারে নাই এরকমও কিছু ব্রাহ্মণ ছিল। তো তারা কি করবে, তারা নিজস্ব কিছু ধর্ম বানাইছে। কি ধর্ম বানাইছে? সহজিয়া, বলাহারি, বৈষ্ণব, এর কাছে সরাই গেছে। এখন এই মীননাথ, সে ছিল বৈষ্ণব নাথ, সে হলো নাথ সম্প্রদায়ের লোক। 1 মিনিট না,